করেছি গত সন্ধ্যায় আর কি, হয়তো তোমরা দেখেছো যে একটা লেকচার নোট আমি আপলোড করেছি। ওই লেকচার নোটটা দিয়ে আমরা পড়ালেখা শুরু করব। আমি যেটা বলেছিলাম যে আমি আমার লেকচার নোটগুলো আপলোড করে দিব গুগল ক্লাসরুমে, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব আমাদের এই রিয়েল টাইম ক্লাসে। সো আচ্ছা, সো অল্টারনেটিং কারেন্ট বেসিক্স, অর্থাৎ এই সার্কিট কোর্সটা তো হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটস 2। সো এসি সার্কিটের ওপর ভিত্তি করে হচ্ছে আমাদের এই সার্কিট কোর্সটা। তো আমাদেরকে প্রথমত কিছু ডেফিনেশনের সাথে পরিচিত হতে হবে। সো দ্য ফার্স্ট ডেফিনেশন ইজ ওয়েভফর্ম। Waveform হচ্ছে the path traced by a quantity such as voltage, current, etc. plotted as a function of some other variable such as time, position, angle, etc. তো সহজভাবে বলতে গেলে গ্রাফ কাকে বলে আমরা তো বুঝি, তাই না? গ্রাফ কাকে বলে আমরা বুঝি যে প্লট অফ ওয়ান ভ্যারিয়েবল উইথ রেসপেক্ট টু আনাদার ভ্যারিয়েবল। সো গ্রাফকেই মূলত যেটা গ্রাফে আঁকা হয় সেটাই হচ্ছে ওয়েভফর্ম। ফর এক্সাম্পল, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা গ্রাফ স্কেচ করা হয়েছে আইটি ভার্সেস টি। সো দিস ইজ দি গ্রাফ অফ আইটি ভার্সেস টি, আমরা নর্মালি বলি, অথবা প্লট অফ আইটি ভার্সেস টি। যেটা আঁকা হয়েছে এটাকে বলা হয় একটা ওয়েভফর্ম। সো গ্রাফ মানে যা, ওয়েভফর্ম মানেও একই কথা। তো এই গ্রাফটা অর্থাৎ এই ওয়েভফর্মটা যদি আমার একটা রেফারেন্স লেভেলের সাপেক্ষে উঠানামা করে তাকে বলা হয় অল্টারনেটিং ওয়েভফর্ম। A waveform that oscillates above and below a defined reference level, অর্থাৎ একটা রেফারেন্স লেভেলের সাপেক্ষে যদি গ্রাফটা উঠানামা করে তাকে বলা হয় অল্টারনেটিং ওয়েভফর্ম। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে, এখানে দেখো এই যে গ্রাফটা, এটা আমার এই ডটেড লাইনের রেসপেক্টে উঠানামা করতেছে না? দেখতে পাচ্ছ এই ডটেড লাইনের রেসপেক্টে উঠানামা করতেছে। সো দিস ইজ কল্ড অ্যান অল্টারনেটিং ওয়েভফর্ম। তো এই রেফারেন্স লেভেলটা যদি হয় আমার এক্স এক্সিস, এই রেফারেন্স লেভেলটা যদি হয় আমার এক্স এক্সিস, তাহলে এটাকে বলা হয় এসি ওয়েভফর্ম। অর্থাৎ এখানে লেখা আছে an alternating waveform that oscillates above and below the zero reference level. সো এখানে তোমরা দেখো যে তোমাদেরকে তিনটে এক্সাম্পল দেখানো আছে। ধরো এই যে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ। সো এই গ্রাফটা আমার অসিলেট করতেছে, উঠানামা করতেছে উইথ রেসপেক্ট টু দিস এক্স অ্যাক্সিস। এখানে একটা স্কোয়ার ওয়েভ আছে, এটা আমার উঠানামা করতেছে উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। আবার এখানে দেখো একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ আছে যেটা আমার উঠানামা করতেছে উইথ রেসপেক্ট টু দি এক্স অ্যাক্সিস। এই সবই হচ্ছে এসি ওয়েভফর্ম। ডিপেন্ডিং আপন দেয়ার শেপ তাদেরকে নামকরণ করা হয় সাইনোসয়েডাল বা স্কোয়ার অথবা ট্রায়াঙ্গুলার। সো দিস ইজ আ ট্রায়াঙ্গুলার এসি ওয়েভ, দিস ইজ আ স্কোয়ার এসি ওয়েভ, and this is a sinusoidal AC wave. বুঝা গেল? তাহলে এখন পর্যন্ত আমরা যা বুঝলাম সেটা হচ্ছে যে গ্রাফকে বলা হয় ওয়েভফর্ম। এই ওয়েভফর্মটা যদি একটা ওয়েভফর্মটা যদি একটা রেফারেন্স লেভেলের সাপেক্ষে উঠানামা করে তাকে বলা হয় অল্টারনেটিং ওয়েভফর্ম। আর আমার রেফারেন্স লেভেলটা যদি হয় এক্স এক্সিস বা জিরো রেফারেন্স লেভেল তাহলে তাকে বলা হয় এসি ওয়েভফর্ম। তো মূলত এই কোর্সে আমরা এসি ওয়েভফর্ম নিয়ে ডিল করব। আমরা এসি ওয়েভফর্ম নিয়ে ডিল করব, মোর স্পেসিফিক্যালি সাইনোসয়েডাল এসি ওয়েভফর্ম নিয়ে। অর্থাৎ এই চেহারার ওয়েভফর্ম নিয়ে আমরা মূলত কাজকর্ম করব আমাদের এই কোর্সে। সো লেটস হ্যাভ আ ক্লোজার লুক এট সাইনোসয়েডাল এসি ওয়েভফর্ম বা সাইনোসয়েডাল ওয়েভফর্ম। সো সাইনোসয়েডাল ওয়েভফর্মের অপর নাম হচ্ছে সাইনোসয়েড। এই টার্মটার সাথে আমাদের পরিচিত হতে হবে, সাইনোসয়েড। সাইনোসয়েড মানে যা, সাইনোসয়েডাল ওয়েভফর্ম একই কথা।
So an AC waveform that has the general form xt equal to a sin omega t plus theta. এখানে আমি যে ইয়েটা ব্লক করে দিছি এই চেহারাটা আমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে, কারণ এই চেহারাটা অহরহ আমাদের সামনে আসবে, কাজে এই চেহারাটা আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। xt equal to a sin omega t plus theta, where a হচ্ছে অ্যামপ্লিটিউড, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান পার সেকেন্ড বা অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন রেডিয়ান পার সেকেন্ড, এবং থেটা হচ্ছে আমার ফেজ অ্যাঙ্গেল। Theta is phase angle in degrees or radian. ঠিক আছে? So a sin omega t plus theta, a হচ্ছে amplitude বা peak value, omega হচ্ছে angular velocity in radian per second, এবং theta হচ্ছে phase angle in degrees or radian. তো angular velocity আর frequency এর মধ্যে একটা রিলেশনশিপ আছে, which is omega equal to 2 pi f অথবা 2 pi over the time period. ফ্রিকোয়েন্সি কি টাইম পিরিয়ড কি একটু পরে আমি বলছি, বাট আমরা বুঝতে পারছি যে ওমেগা এবং ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ডের মধ্যে রিলেশনশিপ আছে গিভেন বাই দিস ইকুয়েশন। আসি আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুতে। সো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু হচ্ছে দ্য ভ্যালু অফ আ ওয়েভ ফর্ম এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম। অর্থাৎ যদি আমার এই যে a sin omega t plus theta, এখানে t এর জায়গায় যদি আমি একটা পার্টিকুলার মান বসিয়ে দিই, তাহলে আমার xt এর যে মান হবে এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ xt at that particular instant of time। কথাটা কি আমার বোঝা গেছে? t এর জায়গায় তুমি যদি একটা পার্টিকুলার মান বসায় দাও, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, যাই বসায় দাও না কেন, তাহলে আমার এই xt-র যে এক্সপ্রেশনটা, xt-র যে মান হবে সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ xt at that particular instant of time. So this is instantaneous value. আসি আমরা পিক ভ্যালু, the maximum instantaneous value of a waveform as measured from the zero level. অর্থাৎ রেফারেন্স লেভেল থেকে সর্বোচ্চ যে মানটা অ্যাজিউম করতে পারে আমার xt, সেটাই হচ্ছে আমার পিক ভ্যালু বা অ্যামপ্লিটিউড। এখানে দেখো এই যে আমার সাইনোসয়েডাল ওয়েভ ফর্মটা, তো এই যে মান, এই যে আমার চূড়াটা, এইটা কি সর্বোচ্চ মান না? এই চূড়াটা সর্বোচ্চ মান না ফ্রম দ্য জিরো লেভেল? So this is the maximum possible instantaneous value that this wave can have. So জিরো লেভেল থেকে সর্বোচ্চ যে মানটা অ্যাজিউম করতে পারে আমার একটা ওয়েভ ফর্ম, এসি ওয়েভ ফর্ম, সেটাই হচ্ছে আমার পিক ভ্যালু বা অ্যামপ্লিটিউড। সো পিক ভ্যালু কাকে বলে আমরা বুঝলাম। এবার আমরা আসি পিক টু পিক ভ্যালু। পিক টু পিক ভ্যালু, সরি এখানে একটু হয়ে গেছে, মানে ছবিটা তোলার সময় একটু এলোমেলো হয়ে গেছিল, এর জন্য এরকম। এনিওয়েজ, পিক টু পিক ভ্যালু, দ্য সাম অফ দ্য অ্যাবসলিউট ভ্যালুস অফ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ পিকস অফ আ ওয়েভ ফর্ম, এটাকে বলা হয় পিক টু পিক ভ্যালু। এই টার্মটাও আমাদের জানতে হবে, বিকজ যখন আমরা ল্যাব করব তখন অহরহ দেখবা যে তোমাদেরকে বলা হচ্ছে যে এত ভোল্ট পিক টু পিক, এত ভোল্ট পিক টু পিক। তো পিক টু পিক মানে কি আমাদের বুঝতে হবে। তো পিক টু পিক মানে হচ্ছে আমার এই যে আমার একটা এসি ওয়েভ ফর্ম আছে, এটার সর্বোচ্চ মান কত? 5 না? আর সর্বনিম্ন মান কত? -5। তাহলে অ্যাবসলিউট ভ্যালুর ডেফিনেশন, সরি, পিক টু পিক ভ্যালুর ডেফিনেশন হচ্ছে পজিটিভ ভ্যালু প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ নেগেটিভ পিক, যেটা এখানটায় আমি লিখিয়েছি যে 5 প্লাস অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান অফ -5, এটা যদি করো তাহলে এটা কত হয়? 10 হয় না? 10 হয়। সো এই 10 কে আমরা পেতে পারি অলসো বাই মাল্টিপ্লাইং 5 into 2, অর্থাৎ অ্যামপ্লিটিউডটাকে 2 দিয়ে গুণ দিলেই কিন্তু আমরা 10 পেয়ে যাচ্ছি, তাই না? জি স্যার। সেটাই আমি এখানে লিখেছি যে ফর আ এসি ওয়েভ ফর্ম
ওয়েভফর্মটা যদি এসি হয়, অর্থাৎ আমার রেফারেন্স লেভেলটা যদি হয় এই এক্স অ্যাক্সিস, তাহলে এটা যদি ট্রাইঙ্গুলার হোক কি স্কোয়ার হোক কি সাইনোসয়েডাল হোক, সর্বাবস্থায় পিক টু পিক ভ্যালু হচ্ছে 2 ইন্টু অ্যাম্পলিটিউড, অর্থাৎ অ্যাম্পলিটিউডটাকে 2 দিয়ে গুণ দিলেই আমরা পিক টু পিক ভ্যালু পেয়ে যাব, যদি আমার এটা এসি ওয়েভ ফর্ম হয়। তাহলে স্যার পিক টু পিক রেফারেন্স লেভেল থেকে মানে পজিটিভ সাইডে যে পিক থাকবে নেগেটিভ সাইডেও কি সবসময় একই পিকই থাকবে? যদি আমার এসি ওয়েভ ফর্ম হয়। আচ্ছা আচ্ছা, এসি ওয়েভফর্ম হলে অলওয়েজ থাকবে। হ্যাঁ, এসি ওয়েভ ফর্ম হলে অলওয়েজ থাকবে, যদি এসি আচ্ছা। ওয়েভ ফর্ম না হয় তাহলে কিন্তু থাকার কথা না। আচ্ছা স্যার। আচ্ছা, এরপর আমরা আসি সাইকেলে। The portion of a waveform contained in one time period. The time period হচ্ছে the time interval after which a waveform repeats itself. তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ওয়েভফর্ম আঁকা আছে। তো দেখো এই যে ইনস্ট্যান্টটা যেখানটা আমি এখন মার্ক করে আসি, এই ইনস্ট্যান্টের পরে ওয়েভফর্মটা নিজেকে রিপিট করতেছে, তাই না? জি স্যার। এখান থেকে উঠলো, চূড়ায় গেল, আবার নামলো, সর্বনিম্ন মান অ্যাজিউম করলো, আবার উঠলো, আবার 0 হলো। এরপর দেখো গ্রাফটা নিজেকে রিপিট করতেছে, তাই না? জি স্যার। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হচ্ছে ওয়ান টাইম পিরিয়ড। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে ওয়ান টাইম পিরিয়ড। আর এই ওয়ান টাইম পিরিয়ডের মধ্যে এই যে ওয়েভ ফর্মটা, এটাকে বলা হয় একটা সাইকেল, ওয়ান সাইকেল। তো এখানে দেখো দুইটা সাইকেল দেখানো আছে, এই যে এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, দুইটা সাইকেল। কথাটা বোঝা গেছে আমার? টাইম পিরিয়ড হচ্ছে আমার যেই টাইম ইন্টারভেলের পর দ্য ওয়েভফর্ম রিপিটস ইটসেলফ, দ্যাট ইজ কল্ড টাইম পিরিয়ড। আর এই টাইম পিরিয়ডের মধ্যে যতখানি ওয়েভফর্মটা থাকে তাকে বলা হয় সাইকেল। তো এখানে আমি দেখতে পাচ্ছি দেয়ার আর 2 সাইকেলস। তো 1 সেকেন্ডে যতগুলো সাইকেল থাকে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। সেটাই আমি একটু পরে লিখেছি। Frequency, the number of cycles in 1 second, f equal to 1 over time period, f equal to 1 over t. So 1 সেকেন্ডে যতগুলো সাইকেল থাকে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তো এখন পর্যন্ত যতগুলো ডেফিনেশনের সাথে আমরা পরিচিত হলাম, এগুলি কিন্তু সবই আমরা ফিজিক্স 101 এ সম্ভবত পড়েছি, তাই না? বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছি। এখন পর্যন্ত যা কিছু পড়ালাম, এখানে নতুন কিছু কি পেয়েছো তোমরা? স্যার একটা কোশ্চেন ছিল। পিক টু পিক ভ্যালুটা স্যার নতুন স্যার। আচ্ছা, পিক টু পিকটা নতুন, কিন্তু বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ বলো, আরেকজন যদি প্রশ্ন করছিল, কি প্রশ্ন? জি স্যার, সাইনোসয়েডাল ওয়েভ কি সবসময় সাইন ওয়েভই হয়, কস ওয়েভ হতে পারে না? হ্যাঁ, হতে পারে, আমরা আসবো, উই উইল কাম টু ইট। সাইনোসয়েডাল ওয়েভফর্মের ডেফিনেশন হচ্ছে যে সাইনোসয়েডাল ওয়েভফর্ম বা সাইনোসয়েডের চেহারা হবে এরকম, এ সাইন ওমেগা টি প্লাস থেটা। এনিথিং দ্যাট হ্যাজ চেহারা লাইক দিস, সেটাই হচ্ছে আমার সাইনোসয়েড বা সাইনোসয়েডাল ওয়েভফর্ম। তো আমি জাস্ট একবারে বলে দিচ্ছি, একটু পরে আমরা আসতাম যে কস থেটা আর সাইন থিটার মধ্যে রিলেশনশিপ আছে। তুমি যদি এখানে থেটার জায়গায় -90 বসাও, ঠিক আছে? জি স্যার। তুমি যদি এখানে থেটার জায়গায় 90 বসাও, তাহলে কিন্তু এটা কোসাইন হয়ে যাবে, ঠিক আছে? আমরা দেখব, উই উইল কাম টু ইট, বাট আমি জাস্ট বলতেছি যে এই থেটাকে তুমি যদি 90 বানায় দাও, তাহলে এটা হয়ে যাবে কোসাইন ওয়েভ, নিজেরাই দেখতে পাবা। সো এনিথিং দ্যাট হ্যাজ দিস চেহারা, সেটাই হচ্ছে আমার সাইনোসয়েডাল ওয়েভফর্ম বা সাইনোসয়েড। সো অ্যান্সারিং ইউর কোশ্চেন, যে অবশ্যই কোসাইন ওয়েভও আমার সাইনোসয়েডাল। বুঝা গেল? আচ্ছা, এবার আমরা আসি এই ডেফিনেশন গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব কি, কোনো প্রশ্ন? না স্যার, বুঝা গেছে আর কি বললাম। আচ্ছা, গুড। এবার আমরা আসি এই ডেফিনেশন গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেফিনেশন, সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স। সো ধরো একটা সাইনোসয়েড আছে x1t a1 sin omega t plus theta 1,
আর একটা সাইনোসয়েড আছে a2 sin omega t plus theta 2। এখন যদি আমাকে বলা হয় যে এই দুইজনের মধ্যে ফেজ ডিফারেন্স বের করো, তাহলে শর্ত হচ্ছে যে দুইজনের মধ্যে দুইজনেরই আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা সেম থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। দিস ইজ দ্য only condition that has to be met. খেয়াল করে দেখো এদের দুইজনের অ্যাম্পলিটিউড ডিফারেন্ট, থিটা 1 থিটা 2 ডিফারেন্ট হতে পারে, একটা সাইন একটা কোসাইনও হতে পারে, বাট শর্ত হচ্ছে যে আমার দুইজনের ওমেগা সেম হতে হবে, অর্থাৎ দে মাস্ট বি অফ সেম ফ্রিকোয়েন্সি। সেটা এখানে আমি লিখেছি, কন্ডিশন ইজ x1 and x2 মাস্ট বি অফ সেম ফ্রিকোয়েন্সি। সো সরি, যদি x1 x2 সেম ফ্রিকোয়েন্সির হয়ে গিয়ে থাকে এবং দুইজনের চেহারাই এই রূপে হয়ে গিয়ে থাকে, তাহলে ফেজ ডিফারেন্স বিটুইন x1 and x2 হচ্ছে থিটা 1 মাইনাস থিটা 2 এর অ্যাবসলিউট ভ্যালু। থিটা 1 মাইনাস থিটা 2 এটার অ্যাবসলিউট ভ্যালুকে আমরা বলি ফেজ ডিফারেন্স, অথবা এটা তুমি থিটা 2 মাইনাস থিটা 1 ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো the difference between the two phase angles হচ্ছে phase difference। তো এইটা কোনো কঠিন কিছু না, যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এইটা যেটা আমি এখানে লিখছি, যে যদি আমার থিটা 1 থিটা 2 থেকে বড় হয়, অর্থাৎ থিটা 1 যদি থিটা 2 থেকে বড় হয়, তাহলে আমরা বলি যে x1 leads x2 by থিটা 1 মাইনাস থিটা 2 ডিগ্রি। ওটা আমরা পরে আসতেছি, আমি পরে বুঝাচ্ছি। যদি থিটা 1 থিটা 2 থেকে বড় হয়, x1 is said to lead x2t, আর যদি থিটা 1 থিটা 2 থেকে ছোট হয়, তাহলে x1 is said to lag x2t। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। যদি আমার থিটা 1 থিটা দুইজনের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে থিটা 1 মাইনাস থিটা 2 এর অ্যাবসলিউট ভ্যালু, ভালো কথা। কিন্তু যদি আমার থিটা 1 থিটা 2 থেকে বড় হয়, আমরা বলবো x1 leads x2t, আর যদি থিটা 1 থিটা 2 থেকে ছোট হয়, তাহলে আমরা বলবো x1 lags x2t। এই জিনিসটা যদি আমরা একটু আমাদের দৈনন্দিন জীবনের একটা এক্সাম্পল দিয়ে বুঝতে চাই, তাহলে দেখো আমরা তো ক্রিকেট খেলা দেখি না? জি স্যার। তো ধরো একটা টেস্ট ম্যাচ হচ্ছে, যে টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে টিম এ করছে 400 রান, আর প্রথম ইনিংসে টিম বি করছে 300 রান। এখন যদি আমাকে বলা হয় যে ফার্স্ট ইনিংস শেষে স্কোর কার্ড অ্যানালাইজ করতে, তাহলে আমি কি বলবো? ডিফারেন্স কত? 100, তাই না? টিমে 100 রানে লিড করতেছে। হ্যাঁ, ডিফারেন্স হচ্ছে 100। কিন্তু আমাকে যদি বলা হয় ডিফারেন্স তো 100, কিন্তু এটা তো বুঝলাম, কিন্তু এইটা কি আমাকে কোনো পূর্ণাঙ্গ মিনিং দিচ্ছে না। আমাকে বলতে হবে যে ফার্স্ট ইনিংস শেষে টিম এ লিডস টিম বি বাই 100 রানস, অথবা টিম বি ল্যাগস টিম এ বাই 100 রানস। কথাটা বোঝা গেছে আমার? জি স্যার। জি স্যার। জি স্যার। এটাই হচ্ছে ফেজ ডিফারেন্সের তাৎপর্য। যে ফেজ ডিফারেন্সটা জাস্ট আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এখানে এক্সপ্লেইন করলাম আর কি। এটা তো ফেজ না, কিন্তু জাস্ট এক্সপ্লেইন করলাম যে লিড ল্যাগ কনসেপ্টটা, যে ডিফারেন্সটা মুখ্য বিষয় না, যে 100 কি -100 এটা বড় বিষয় না। মূল বিষয় হচ্ছে যে কে কাটছে আগায় আছে, কে কাটছে পিছায় আছে, এটা হচ্ছে মূল বিষয়টা। এর জন্য লিড ল্যাগ এই জিনিসটা আমাদের ভালো মতো বুঝতে হবে। এই জিনিসটা আমরা যখন আরো সামনে আগাবো তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে, এবং এটার গুরুত্ব তোমরা আরো ভালো বুঝতে পারবা ইনশাআল্লাহ, যে লিড কে কাকে লিড করতেছে আর কে কাকে ল্যাগ করতেছে আর কি। বুঝতে পারছো? জি স্যার। লিড ল্যাগ এক্সাম্পলটা বোঝা গেছে? আমি যেটা এখন বললাম যে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। হ্যাঁ স্যার। স্যার বোঝা গেছে স্যার। বোঝা যায় নাই? জি স্যার, বোঝা গেছে। বোঝা গেছে স্যার। বুঝে যাওয়ার কথা আর কি। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়লাম এগুলোর উপর আমরা একটা অঙ্ক দেখি। লেটস সি এন ম্যাথমেটিক্যাল এক্সাম্পল।
যেরকম এক্সাম্পল আমাদের ভবিষ্যতে পরীক্ষা টরীক্ষায় আসতেও পারে। সো ধরো আমার একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, দ্য ভোল্টেজ অ্যাক্রস অ্যান্ড কারেন্ট থ্রু অ্যান এলিমেন্ট আর গিভেন বাই দিস টু এক্সপ্রেশনস। ভিটি হচ্ছে 10 সাইন ওমেগা টি প্লাস থেটা এইচ এ হার আর, আইটিও আমার এ সাইন ওমেগা টি প্লাস থেটা এইচ এ হার আর। সো এখানে আমাকে বলা হচ্ছে বের করতে এই জিনিসগুলা, amplitude of VT, instantaneous voltage at t equal to 0.2 second, peak to peak value of IT, frequency, time period, and phase difference between VT and IT. So, খেয়াল করে দেখো, প্রথমটা বলো তো তোমরা, amplitude of VT কত? 10 স্যার। Very good. 10. Amplitude of VT হচ্ছে 10, কিন্তু শুধু 10 বললে কিন্তু পূর্ণাঙ্গ মার্কস পাওয়া যাবে না, আমাকে বলতে হবে 10 ভোল্ট। স্টুডেন্টরা যেটা ভুল করে যে এখানে দেখো আমি কিন্তু ইউনিট গুলা দিছি, ভিটির ইউনিট দিছি, আইটির ইউনিট দিছি, তাই না? ইউনিট যদি আমি না দিতাম তাহলে তুমি শুধু 10 বললে কোনো সমস্যা ছিল না। বাট এরকম অঙ্কে স্টুডেন্টরা যে ভুলটা করে এই অ্যামপ্লিটিউড বের করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অ্যামপ্লিটিউডটা বুঝতে পারতেছে যে কি ঠিকই, কিন্তু বলতে গিয়ে তারা ইউনিটটা দিতে ভুলে যায়, কাজে এই ভুলটা তোমরা করো না। তো 10 ভোল্ট হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, ঠিক আছে? আচ্ছা, অ্যামপ্লিটিউড তো টেকনিক্যালি গ্রাফে প্লট করা একটা ভ্যালু। এখন হ্যাঁ, কিন্তু আমরা এক্সপ্রেস করতেছি, কিন্তু এটার ইউনিটটা কি? মানে এখানে তুমি তো গ্রাফ তো আর আঁকতেছো না, তুমি যদি গ্রাফ আঁকো এবং ইউনিটটা তুমি গ্রাফে দেখায় দাও তাহলে তুমি 10 বলতে পারো, কিন্তু এখানে তো আর গ্রাফ আঁকা হচ্ছে না, তাই না? জি স্যার, ওটাই। এর জন্য 10 ভোল্ট বলতে হবে। জি স্যার, জি স্যার। আচ্ছা, তো বি তে আসার আগে আমরা সি তে আসি, পার্ট 3 টা দেখি, যেগুলো আমরা তাড়াতাড়ি করতে পারবো। আমরা বি তে আসবো, বাট তার আগে 3 তে আসি। দ্য পিক টু পিক ভ্যালু অফ আইটি 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার, ভেরি গুড। তো 5 হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, 5 অ্যাম্পিয়ার হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। এটা একটা এসি ওয়েভ ফর্ম। সো পিক টু পিকের ডেফিনেশন আমরা জানি 2 ইন্টু অ্যামপ্লিটিউড, সো 2 ইন্টু 5 মানে 10 অ্যাম্পিয়ার হচ্ছে আমার পিক টু পিক ভ্যালু অফ আইটি। দেখো এখানে পিক টু পিক ভ্যালু অফ আইটি হচ্ছে 2 ইন্টু 5 ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, সো ফ্রিকোয়েন্সিতে যদি আমরা আসি, তো ওমেগা হচ্ছে 377, তাই না? ওমেগা, দিস ইজ ওমেগা। আর ওমেগা আর ফ্রিকোয়েন্সি রিলেশনশিপ আমরা জানি, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। এই যে আমি লিখেছিলাম ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। তো এফ হচ্ছে 2 পাই ওমেগা ওভার 2 পাই। ওমেগাটা হচ্ছে 377, 2 পাই দিয়ে ভাগ দিলে যা হয় সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ। এখানে দেখো এই যে লেখা হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 60 হার্টজ। টাইম পিরিয়ড হচ্ছে 1 ওভার ফ্রিকোয়েন্সি, আমরা জানি। সো 1 ওভার 60, দিস ইজ মাই টাইম পিরিয়ড, ঠিক আছে? এই চারটা আমরা চটপট করে ফেলতে পারলাম, কোনো সমস্যা নাই, স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলার অ্যাপ্লিকেশন। এবার আমরা আসি পার্ট 2 তে। অ্যাকচুয়ালি দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অ্যাট টি ইকুয়াল টু 0.2 সেকেন্ড। তা আমি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর ডেফিনেশন বলেছিলাম যে এখানে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বের করার জন্য টি এর জায়গায় যদি 0.2 বসাই দেই, টি এর জায়গায় যদি আমরা 0.2 বসাই দেই, তাহলে আমরা ভিটির যে মান পাবো সেটাই হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভিটি এট টি ইকুয়াল টু 0.2 সেকেন্ডস, রাইট? জি স্যার। ঠিক আছে, সো টি এর জায়গায় আমরা 0.2 বসাবো। এখন স্টুডেন্টরা যেটা ভুল করে যে ঠিক আছে টি এর জায়গায় আমি 0.2 বসালাম চোখ বন্ধ করে, তাতে সমস্যা নাই, কিন্তু চোখ বন্ধ করে ক্যালকুলেটরে 0.2 বসায়, এইটা ক্যালকুলেট করতে গেলে সমস্যা আছে। সেই জিনিসটাতেই স্টুডেন্টরা মূলত ভুলটা করে বসে এই অঙ্কে। সেটাই আমি একটু সময় নিয়ে বলবো। এখানে খেয়াল করে দেখো, এখানে টি এর জায়গায় আমি 0.2 বসাইছি, ঠিক আছে, ভালো কথা, নো প্রবলেম, চোখ বন্ধ করেই বসালাম। কিন্তু আমি যদি ক্যালকুলেটরে এই জিনিসটা চোখ বন্ধ করে বসাই দেই,
আর ক্যালকুলেট করি, তাহলে কিন্তু এটার মান ভুল হবে, এটার মান ভুল হবে। বিকজ খেয়াল করে দেখো, আমার এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, তাই না? ওমেগার ইউনিট কি? রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। সো রেডিয়ান পার সেকেন্ড ইনটু সেকেন্ড হচ্ছে রেডিয়ান, আর এটা আমার ডিগ্রিতে দেয়া আছে, তাই না? তো একটা রেডিয়ানে একটা আমার ডিগ্রিতে, এই দুইটা যদি আমি কনভার্ট না করে যোগ করি, অর্থাৎ রেডিয়ানকে ডিগ্রিতে বা ডিগ্রিকে রেডিয়ানে না নিয়ে যদি যোগ করি, তাহলে কিন্তু আমার অ্যান্সার ভুল হবে। কাজে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, হয় আমার এই জিনিসটাকে, এই রেডিয়ানটাকে আমার ডিগ্রিতে নিতে হবে, তারপর তার সাথে 30 যোগ করতে হবে, অথবা আমার এই 30কে রেডিয়ানে নিতে হবে, সেটার সাথে এই জিনিসটাকে যোগ করতে হবে, তারপর আমার এটা কম্পিউট করতে হবে। কথাটা কি আমার বোঝা গেছে? জি স্যার। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে, তুমি যদি ক্যালকুলেটরে জাস্ট 377 ইন্টু 0.2 প্লাস 30 করে দিয়ে দাও, তাহলে তোমার অ্যান্সার নির্ঘাত ভুল হবে। বিকজ এই জিনিসটা হচ্ছে ইন রেডিয়ান আর এই জিনিসটা ইন ডিগ্রি, কাজে দুইটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ইউনিট। কাজে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে, হয় রেডিয়ানকে ডিগ্রিতে নিতে হবে, তারপর তার সাথে 30 যোগ করতে হবে, অথবা এই 30কে রেডিয়ানে কনভার্ট করতে হবে, তারপর তার সাথে এইটা যোগ করতে হবে, তারপর এটাকে সাইন করতে হবে, তারপর 10 দিয়ে গুণ দিলে আমি এটা পাবো। সো রেডিয়ানকে কেমনে ডিগ্রিতে কনভার্ট করে বা ডিগ্রিকে কেমনে রেডিয়ানে কনভার্ট করে, এটা কি আমরা জানি? স্যার রেডিয়ান sir. থেকে ডিগ্রিতে নিব স্যার পাই বাই 180 দিয়ে গুণ করে। এক্স্যাক্টলি। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে, আমাদের সূত্র হচ্ছে এইটা, পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, অথবা 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। কাজে তুমি পাই রেডিয়ান সমান সমান 180, তাহলে 1 রেডিয়ান হচ্ছে 180 বাই পাই, তাহলে 377 ইন্টু 0.2 হচ্ছে অত ইন্টু 180 বাই পাই ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে, সেটা হচ্ছে যে, এইটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ রিলেশনশিপ বিটুইন রেডিয়ান এন্ড ডিগ্রিজ। পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রির সমান। এখন তুমি ডিগ্রিকে রেডিয়ানে নিতে পারো, রেডিয়ানকে ডিগ্রিতে নিতে পারো বাই আক্ষরিক মেথড, ইউনিটারি মেথড যেটা। তো 80 ডিগ্রি 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 30 ডিগ্রি হচ্ছে পাই বাই 6 রেডিয়ান। সো তুমি এইটা করতে পারো, অথবা পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান হচ্ছে 180 ইন্টু পাই, 180 বাই পাই, তাহলে ওই 377 ইন্টু 0.2 হচ্ছে 377 ইন্টু 0.2 ইন্টু 180 বাই পাই ডিগ্রি। এটার সাথে 30 যোগ করে সাইন করে 10 দিয়ে গুণ দিলে তুমি অ্যান্সারটা পাবে। সো যেটা আমি বলছিলাম সেটা যদি করো, তাহলে তোমার অ্যান্সার আসবে 5.02 ভোল্ট। ঠিক আছে, জি স্যার। বোঝা গেল? জি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। গুড। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে, স্টুডেন্টরা এই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বের করতে যাওয়ার অঙ্কে দুইটা ভুল করে। একটা হচ্ছে মেইন ভুল যেটা, সেটা হচ্ছে এইটা যে, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে কনভার্সনটা করে না, যার জন্য অ্যান্সারটা ভুল আসে। আর দ্বিতীয় ভুলটা করে সেটা হচ্ছে যে, ইউনিটটা দিতে ভুলে যায়। সো আমার ইউনিটটা দিতে হবে এখানে। সো আমরা পার্ট 2টাও করলাম, এখন আসি আমরা লাস্টেরটাতে, ফেজ ডিফারেন্স বিটুইন ভিটি এন্ড আইটি। সো ভিটি এবং আইটি দুইজনের ফ্রিকোয়েন্সি সমান 377 377। সো θ1 হচ্ছে 30, θ2 আমার 70, তাহলে ফেজ ডিফারেন্স এমনি কত? 40, তাই না? 40 বা -40 যাই বলো না কেন, ইট ডাজন্ট ম্যাটার। 30 - 70 বলো বা 70 - 30 বলো,
40 ডিগ্রি বা -30 ডিগ্রি বল, 40 ডিগ্রি বলো, ইট ডাজন্ট ম্যাটার। ফেজ ডিফারেন্স হচ্ছে 40 ডিগ্রি, ভালো কথা, বাট এতখানি লিখলে কিন্তু আমি ফুল মার্কস পাবো না। VT lags to IT by 40 আমাকে লিখতে হবে যে কে কার চেয়ে বড় বা কে কার চেয়ে ছোট, অ্যাটলিস্ট একটা কথা আমাকে বলতে হবে। তো এখানে খেয়াল করে দেখো যে এটা 30, এটা 70, তাই না? জি স্যার। So theta 1 is smaller than theta 2, তাই না? জি স্যার। তাহলে আমাকে বলতে হবে যে VT lags IT, অথবা বলতে হবে IT leads VT, যে কোনো একটা বলতে হবে। জি স্যার। এটাই আমি বলছি এখানে, দেখো যে VT lags IT by 40 ডিগ্রি, হয় এটা বলতে হবে আমাকে যে VT IT থেকে 40 ডিগ্রি ছোট, অথবা বলতে হবে IT leads VT by 40 ডিগ্রি, অর্থাৎ IT আমার VT থেকে 40 ডিগ্রি বড়। জি স্যার। দুইটাই বলতে হবে, এটা জরুরি না, একটা লিখলেই হতো, কিন্তু আমি অর দিয়ে এখানে দেখাই দিচ্ছি যে দুইটার মধ্যে কোনো একটা তোমাকে লিখতেই হবে। যদি না লেখো তাহলে তুমি ফুল মার্কস পাবে না। বুঝা গেল? জি স্যার। গুড। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার লাস্ট ম্যাচে লিডস আর লেগস এর কাহিনীটা আবার বলুন তো স্যার, ক্লিয়ার না। আরেকবার একটু বলো, আমি শুনতে পাইনি। লাস্ট ম্যাচে লিডস এবং লেগস এর কাহিনীটা বুঝে নাই স্যার, আরেকটু যদি বলতেন। আচ্ছা, ওই টেস্ট ম্যাচের এক্সাম্পলটা বুঝছিলাম। জি স্যার, ওটা বুঝেছি। আচ্ছা, সেটার মতোই এখানে দেখো খেয়াল করে যে থেটা 1 হচ্ছে 30 ডিগ্রি, থেটা 2 70 ডিগ্রি, তাহলে ডিফারেন্স কত? 40 ডিগ্রি। জি স্যার। সো ফেজ ডিফারেন্স আমার 40 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে যে আমার কে কার চেয়ে বড় বা ছোট। সো আমি কিছুক্ষণ আগে লিখেছি এখানে, এই যে দেখো যে থেটা 1 যদি থেটা 2 থেকে বড় হয় তাহলে আমরা বলি x1t is said to lead x2t, আর থেটা 1 থেটা 2 থেকে ছোট হলে বলি x1t is said to lag x2t। এটাই আমি এখানে দেখাইছি। খেয়াল করে দেখো যে এটা 30, এটা 70, তাহলে ছোট কে? ভি না? জি স্যার। ভিটি ছোট না? জি বিটি ছোট। হ্যাঁ, সো ভিটি ল্যাগস আইটি, অর্থাৎ ভিটি আইটির থেকে পিছায় আছে। জি অথবা স্যার। আমি বলতে পারি আইটি ভিটির থেকে আগায় আছে, অর্থাৎ আইটি লিডস। সেটাই লিখছি এখানে, দেখো ভিটি ল্যাগস আইটি অথবা আইটি লিডস ভিটি। বুঝা গেল? জি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার হইছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, গুড। সো আমাদের আজকের ক্লাসে আমরা কিছু ডেফিনেশনস এর সাথে পরিচিত হলাম এবং আমরা একটা অঙ্ক দেখলাম। তোমাদের কাজ থাকবে এই অঙ্কটা, বিশেষ করে এই পার্টটা, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভিটি, এই জিনিসটার মান আদৌ এত হয় কিনা এটা ভেরিফাই করা। এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্ক মানে এই না যে তোমাকে এটা সাবমিট করতে হবে, বাট আগামী ক্লাসের আগে এটা তোমরা করে আসবে, তাতে তোমাদেরই চর্চা হবে যে রেডিয়ান টু ডিগ্রি কনভার্সন তোমরা করতে পারছো কিনা। আমি রিলেশনশিপ অলরেডি দিয়ে দিছি যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। এখন তোমরা দেখো যে এইটা তোমরা করতে পারো কিনা। করতে পারলে তোমাদেরই কনফিডেন্স বাড়বে। জি স্যার। স্যার 5.0195 এরকম কিছু আসে। হ্যাঁ, ওই তো 5.0195, ওই তো 5.02 বলতে পারো আর কি। গুড। যে করতে পারছো কংগ্রেচুলেশন, যারা করতে পারো না এখনো করে দেখো। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী রোববার দিন। তো আগামী রোববার দিন আবার তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ইনশাআল্লাহ নেক্সট রোববার দিন আমাদের আবার ক্লাস হবে। আজকে আমি ধরে নিচ্ছি সবাই প্রেজেন্ট আছো আর কি। ভালো উপস্থিতি দেখতে পাচ্ছি 45 জন, সো ইটস আ গুড সাইন।